নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী সতীনাথ ভাদুড়ীর লেখা রহস্য। গল্পটি নেওয়া হয়েছে সতীনাথ রচনাবলী চতুর্থ খণ্ড এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প রহস্য। বাড়ি ঢুকেই দোলগোবিন্দ চৌধুরীর মেজাজটা গেল বিগড়ে। ভেবেছিলেন এক কাপ চা খেয়েই বেরোবেন ফুটবল ম্যাচ দেখতে। এরকম ম্যাচ গ্রামে বড় একটা হয় না। ভট্টাচার্য বাড়িতে মেয়ের বিয়ে, বরযাত্রী এসেছে, তারাই ফুটবল খেলবে গ্রামের ছেলেদের সাথে। দোলগোবিন্দবাবু দেখলেন বারান্দায় মেঝের ওপর ঘড়ি শুয়ে। ঘড়ির মা ঘটিতে করে মেয়ের মাথায় জল ঢালছে, তার এক হাতে পাখা। তাহলে মনে হয় এখনই মূর্ছা গিয়েছে। 5 মিনিটও হয়নি। মাথায় জল দিয়ে মিনিট 5 পাখা করলেই মেয়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু তারপর তার শরীর হয়ে থাকে বেশ দুর্বল। পুরো একদিন বিছানায় শুইয়ে রাখতে হয়। এই সময় ভয় কাতুরে মেয়েটা তন্দ্রার ঘোরেও চমকে চমকে ওঠে। একজন তখন কেউ কাছে না বসলেই নয়। তাদের একমাত্র মেয়ের এই সমস্ত ব্যারামের খুঁটিনাটি তার মুখস্থ। থাকবারই কথা, জন্ম থেকেই মেয়ের এমন ব্যামো। 8 মাসে হয়েছিল বলেই মেয়ে চিরকাল ক্ষীণজীবী। মাঝে মধ্যেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। কি দেখে যে ভয় পায় তা ছোটবেলায় বোঝা যেত না বটে, কিন্তু বড় হয়ে যখন কথা বলতে শিখল তখন তা বোঝা গেল। মাকড়সা, মাকড়সার ভয়ই সে মরে। কোথা থেকে যে মাকড়সার এত ভয় এলো? দোলগোবিন্দবাবুর এই বিশ্বাস যে মেয়ে এই জিনিস পেয়েছে তার মায়ের কাছ থেকে। ঘড়ি যখন পেটে তখন তার মায়ের নাকে আর ঠোঁটের ওপরে খুব ঘা হয়। কবিরাজ মশাই বলেছিলেন মাকড়সায় চেটেছে। এমন এক ধরনের বিষাক্ত মাকড়সা আছে যারা রাতে ঘুমন্ত মানুষের নাকের মধ্যে দাঁড়া ঢুকিয়ে রক্ত চুষে খেতে আসে। এ কথা শোনার পর ঘড়ির মা বেশ কিছু রাত ভয় ঘুমোতে পারতেন না। তবে মায়ের সেই ভয় কি মেতে বর্তালো কে জানে। দোলগোবিন্দ চৌধুরীর ফুটবল ম্যাচ দেখা মাথায় উঠল। স্ত্রীর হাত থেকে পাখাখানি নিয়ে তখন তিনিও বসলেন মেয়ের মাথার কাছে। বাইরের ঘরের ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজল। ভারী মিষ্টি আওয়াজ ঘড়িটার, বিলাতের একটা বিখ্যাত গির্জার ঘণ্টাধ্বনি নকল করা। বহুকাল আগের কোন একজন সাহেবের ছিল যেন ঘড়িটা। ঠাকুরদা সদরের এক নিলাম থেকে ঘড়িটা কিনেছিলেন। তখন চৌধুরী বাড়ির এত দৈন্যদশা ছিল না। এখন তো ঘটিবাটি পর্যন্ত বাঁধা রয়েছে, কিন্তু দারিদ্র্যের মধ্যেও ঠাকুরদার শখের জিনিস বলেই দেওয়াল ঘড়িটাকে বিক্রি করেনি দোলগোবিন্দবাবু। পুরনো হলে কি হবে, এখনো সুন্দর টাইম দেয়। বিক্রি না করার অবশ্য আরো একটা কারণ আছে। অন্য কেউ নিয়ে যাবে শুনলে তাদের একমাত্র মেয়ে কেঁদে কেটে অনর্থ বাঁধাবে। ছোটবেলা থেকে তার ঘড়িটার ওপর বিশাল টান। কখনো বাড়ির ভেতরে হয়তো খুব কান্নাকাটি করছে, তখন বাইরের ঘরে নিয়ে এলেই সব কান্না থেমে যেত। হাঁ করে তাকিয়ে থাকতো দেওয়াল ঘড়ির পেন্ডুলামটার দিকে। আর হাঁটতে শেখবার পর তো কথাই নেই। সুযোগ পেলেই চলে আসতো বৈঠকখানায়। এসেই ঘড়ি দেখবার আনন্দে হেসে একবারে কুটিপাটি। তখনও মেয়ের নাম ঘড়ি হয়নি। তারপর কথা বলতে শিখলে সে বলল ঘড়িটা তাকে খুব ভালোবাসে, ওটা তার পোষা। পোষা বলেই তার কাছে গেলেই আহ্লাদে জোরে জোরে শব্দ করে। আরো যে কত মজার মজার কথা বলতো ওই ঘড়িটা সম্বন্ধে তার ঠিক নেই। মেয়ের হাতের মুঠো খুলছে। মা বাবা বুঝলেন এতক্ষণে মেয়ের জ্ঞান ফিরল। ঘড়ি মা, মারে, এই তো আমি রয়েছি মা, চোখ খোল, একবারটি চোখ খোল মা। ঘড়ি চোখ খুলল।
মুখ এখনো ভয় ফ্যাকাশে হয়ে রয়েছে। মা বাবার এসব গা সওয়া হয়ে গিয়েছে আজকাল। মেয়েটা সকাল থেকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য নাচানাচি করছিল, আর যাওয়া হলো না। আজকের দিনটাও এই বিদঘুটে রোগ তাকে রেহাই দিল না। দুঃখের কথা বই কি, এ গল্প সে গল্প করে মেয়ের মন ভুলিয়ে রাখার চেষ্টা করেন বাবা। ওদিকে স্কুলের মাঠে ফুটবল ম্যাচ আরম্ভ হবার কিছুক্ষণ পরেই রেফারির খেয়াল হয় যে তার রিস্ট ওয়াচটা বন্ধ হয়ে গিয়েছে। তখন দরকার পড়ল আর একটা ঘড়ি। খোঁজ খোঁজ দেখা গেল দর্শকদের কারোর কাছে হাত ঘড়ি নেই। রেফারি নিজেও বরযাত্রী দলের লোক। বরযাত্রীদের মধ্যে যারা খেলতে এসেছে তারা কেউই মাঠে ঘড়ি আনেনি। শেষ পর্যন্ত স্কুল বোর্ডিং থেকে আনা হলো অ্যালার্মওয়ালা একটা টেবিল ঘড়ি। রেফারি তাতেই কাজ চালিয়ে নিলেন। সেই সময় বরযাত্রীদের ঠাট্টার উত্তরে গ্রামের কোনো একজন যেন উত্তর দিয়েছিল, আরে ঘড়ির দরকার কি মশাই, এই গ্রামে ওসব ঘড়ি টড়ির দরকার নেই বুঝলেন। এখানকার মেয়েরা পর্যন্ত বিনা ঘড়িতে ঠিক কাঁটায় কাঁটায় কটা বেজেছে তা বলে দিতে পারে, জানেন। এই কথার থেকেই ব্যাপারটি আরম্ভ। রেফারি ছিলেন একজন সাংবাদিক। শুনেই তার কান খাড়া হয়ে উঠেছিল। খেলা শেষ হলে তিনি নিজে থেকেই কথাটা পেরে বুঝতে চেষ্টা করেছিলেন যে তার মধ্যে কতটুকু সত্য আছে। তারপর ঘড়ি নামের সেই মেয়েটিকে দেখতে গিয়েছিলেন। কৌতূহল চাপতেও পারেননি। অসুস্থ শরীরের ওপরেও মেয়েটি ঠিক ঠিক সময় বলে দেয়। সেই দিন তার কৌতূহল পূরণ করেছিল ওই মেয়েটি। দোলগোবিন্দবাবু খুব কথা বলতে ভালোবাসেন। রেফারি শুধু জিজ্ঞেস করেছিলেন এর নাম ঘড়ি রেখেছিলেন কবে থেকে। উত্তরে দোলগোবিন্দ একেবারে বিরাট পর্ব শুনিয়ে ছেড়েছিলেন। তখন তো মেয়ে আমার কত ছোট। ওর মা একদিন আমাকে জিজ্ঞেস করে যে দেখো তো বাইরের ঘড়িতে কটা বাজলো। মেয়ে খেলা করছিল ভাড়ারের ঘরের বারান্দায়। সেখান থেকেই সে জবাব দিল, জানেন, একটা কাঁটা একেবারে ওপরে আর একটা একেবারে নিচে। আমরা তো সবাই অবাক। সত্যি সত্যি বাইরের ঘরের ঘড়িতে ঢং ঢং করে 6টা বাজতে শোনা গেল। তখনও মেয়ে আমার ঘড়ি দেখতে জানে না। সেই থেকেই ওর মা ওকে ঘড়ি বলে ডাকতে আরম্ভ করলো। ঘড়ি মার আমার সবই ভালো, শুধু শরীরটা চিরকালই একই রকম রয়ে গেল বুঝলেন। আমাদের এই একটিমাত্র সন্তান, তার আবার এই স্বাস্থ্য। ভেবেছিলাম বড় হয়ে সেরে যাবে, আর সারল কই। 10 বছর পূর্ণ হয়ে যাবে এই আসছে মাসে। রেফারি সাহেব পরের দিন সকালে আবার এসে মেয়েটির ফটো তুলে নিয়ে গেলেন। দিন কয়েক পরেই শ্রীমতী ঘড়ির ফটো ও তার অলৌকিক ক্ষমতার কথা খবরের কাগজে বার হলো। বিবরণ বিস্তারিত। গ্রামের লোকেরা ঘড়ির এই দৈব ক্ষমতায় বিশেষ একটা আমল দেয়নি। পারে তো পারে, অমন কত কিছুই তো আছে দুনিয়াতে। চাঁদ সূর্যি তারা দেখে সময় বলা ওসব তো চিরকালই আছে। কিন্তু খবরের কাগজে তাদের গ্রামের নাম এত বড় বড় করে বার হবার পর আর তারা ব্যাপারটাকে কিছু নয় বলে উড়িয়ে দিতে পারল না। উড়িয়ে দেবার উপায়ও ছিল না, কেননা এরপর থেকে গলায় ক্যামেরা ঝোলানো একজন দুজন করে লোক গ্রামে আসতে আরম্ভ করলো। বিভিন্ন খবরের কাগজে মেয়েটি সম্বন্ধে বহু রকমের খবর বার হতে থাকলো। আর সবচেয়ে বেশি হইচই পড়ে গেল যেদিন জেলা ম্যাজিস্ট্রেট আর সিভিল সার্জনের গাড়ি এসে লাগলো দোলগোবিন্দ চৌধুরীর বাড়ির দুয়ারে। ওপরওয়ালার হুকুমে তারা এসেছিলেন। ব্যাপারটা হয়েছিল কি, তখন কলকাতায় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন হচ্ছে। একজন পৃথিবীর বিখ্যাত আমেরিকান বৈজ্ঞানিক এই সভায় নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। তিনি মানুষের বেশ কিছু অলৌকিক ক্ষমতাগুলি নিয়ে ইদানিং গবেষণায় মেতেছিলেন।
কুমারী ঘড়ির এই বিশেষ ক্ষমতা তার দৃষ্টি আকর্ষণ করে। ঘড়ি মেয়েটিকে দেখতে গিয়ে উৎসুক হয়ে তিনি বলেন, এর মধ্যে যদি কোনো বুজরুকি না থাকে তাহলে তিনি মেয়েটিকে নিয়ে আমেরিকায় যেতে চান। সেখানে তার মনোবিদ্যা গবেষণাগারে একে কিছুকাল পরীক্ষাধীন রাখতে হবে। মেয়েটির মা বাবা সেখানে সঙ্গে যেতে পারবেন। পড়াশোনা, থাকা, কোনো বিষয়ে টাকা পয়সার অভাব হবে না। তবে ব্যাপারটির মধ্যে কোনো রকম চালাকি আছে কি না সেইটা এখানে আগে নিজেকে যাচাই করে নিতে হবে। এই জন্য সরকারিভাবে ওপর থেকে আদেশ এসেছিল জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ওই বৈজ্ঞানিককে যথাসম্ভব সাহায্য করতে। এ বিষয়ে সিভিল সার্জন ও ম্যাজিস্ট্রেট সাহেব প্রথমে সেই ঘড়ির অলৌকিক শক্তির পরীক্ষা নিয়ে নিজেরা নিশ্চিন্ত হলেন। তারপর দোলগোবিন্দবাবুকে আমেরিকান বৈজ্ঞানিকের ইচ্ছার কথা জানালেন। আমেরিকা যাবার প্রস্তাবে চৌধুরীবাবু তো কিছুতেই রাজি নন, কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এই ভেবে যে সেখানে গেলে মেয়ের পুরনো রোগটা সারবার একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ঠিক হয়ে গেল যে ঘড়ির প্রাথমিক পরীক্ষা নিতে আসবেন আমেরিকান বৈজ্ঞানিক জেলা সদরে। গ্রামে ইলেকট্রিসিটি নেই, আরও অনেক রকমের অসুবিধা। সেই জন্য সিভিল সার্জন সদর হাসপাতালের একটা দিক একেবারে খালি করে দিলেন। সেইখানেই ঘড়িকে এনে রাখা হবে দিন 15 ধরে তার মা বাবার সঙ্গে। পুলিশ পাহারা থাকবে চারিদিকে। যারা বিভিন্ন কাজে ভেতরে যাবে তাদের তন্ন তন্ন করে সার্চ করে ঢুকতে দেওয়া হবে। কালো পর্দা টাঙিয়ে ঘরদোর একেবারে অন্ধকার করে দেওয়া হবে, যাতে রোদ্দুর বা ছায়া দেখে বেলার আন্দাজ না পাওয়া যায়। পিচকারি দিয়ে মাকড়সা মারার ওষুধ ছেটানো হলো, যাতে মেয়েটি ভয় না পায়। বাইরে থেকে পাখির ডাকের আওয়াজটি পর্যন্ত যাতে না পৌঁছায় তারও ব্যবস্থা করা হলো। এসব দিকে বৈজ্ঞানিকের সজাগ দৃষ্টি। কোনো রকম ফাঁকির সুযোগ যাতে না থাকতে পারে পরীক্ষায়। আমেরিকার ব্যাপার বলে কথা, সারা পৃথিবীতে রটে গেল এই পরীক্ষার কথা। পরীক্ষার দিন কয়েক আগে থেকেই শহরে ডেরা গাড়েন বহু খবরের কাগজের প্রতিনিধি আর হুজুকে লোকের দল। সাধারণ লোকে ইতিমধ্যেই তাকে ঘড়িমা ঘড়িমা বলে ডাকতে আরম্ভ করেছেন। পুলিশ পাহারা ঠেলে এসে অনেকে প্রণাম করতে চায় এই মেয়েটিকে, যেই মেয়েটির দৌলতে তাদের গ্রামের নাম পৃথিবীর মানচিত্রে লেখা হয়ে যাচ্ছে। সেখানকার লোকেদের আর গর্বের অন্ত নেই। কেমন ভাবে কখন কখন ঘড়ির পরীক্ষা নেবেন সে কথা বৈজ্ঞানিক দ্বিতীয় ব্যক্তিকে বলেননি। ঠিক হলো ঘড়িকে বেশিরভাগ সময় শুইয়ে রাখতে হবে বিছানায়। অল্প অল্প করে যখন তখন খাওয়ানো হবে। খিদে পাওয়া বা ঘুম পাওয়া দেখে যাতে সে সময়ের আন্দাজ করতে না পারে। এই ব্যবস্থা চলল কয়েকদিন। পরীক্ষার ফলাফল সম্বন্ধে দোলগোবিন্দবাবু, তার স্ত্রী, গ্রামের লোক, ম্যাজিস্ট্রেট সাহেব, সিভিল সার্জেন্টের কোনো সন্দেহই ছিল না। কিন্তু সন্দেহ ছিল সাংবাদিকদের মধ্যে অধিকাংশদেরই। ফলাফলের জন্য দিন কয়েক প্রতীক্ষা করে তারা সব অধৈর্য হয়ে উঠেছিল। সেই সময় একদিন হঠাৎ ঘড়ির ঘুম ভাঙিয়ে বৈজ্ঞানিক জিজ্ঞেস করলেন, Hey, little angel, what time is it now? ঘড়ির মা বাবাকে তিনি বিশ্বাস করেননি। তাই তারা মেয়ের কাছে বসে থাকা সত্ত্বেও দোভাষীর কাজ করেছিলেন সিভিল সার্জন। ঘড়ি কয়েক সেকেন্ড চোখ বুজে ভাবতে চেষ্টা করল। তারপর ধীর কণ্ঠে উত্তর দিল, 9:10 বৈজ্ঞানিক ঘর থেকে বেরিয়ে এলেন সিভিল সার্জনকে সঙ্গে নিয়ে। এর মধ্যে যে বুজরুকি আছে তা তিনি প্রথম থেকেই সন্দেহ করেছিলেন। এইসব বুজরুকি বৈজ্ঞানিক জীবনে অনেক দেখেছেন তিনি, কিন্তু এতটা ভুল তিনি আশা করেননি। রাত 1:30টার সময় বলছে 9:30। কিন্তু বৈজ্ঞানিকের কি এত তাড়াতাড়ি মত স্থির করে নেওয়া উচিত? তিনি আরেকটা সুযোগ দেবেন মেয়েটিকে। ঘড়ি কিন্তু বুঝতে পারেনি যে সে ভুল বলেছে।
এমনকি তার মা বাবাও না। সে মিনিট 15 পর আবার ঘুমিয়ে পড়ল। ঘন্টা 3 পর আবার বৈজ্ঞানিক সিভিল সার্জনকে সঙ্গে নিয়ে এসে ঘড়ির ঘুম ভাঙালেন। সময় জিজ্ঞাসা করায় ঘড়ি চোখ বুজে একটু ভাবতে চেষ্টা করে। মা বাবা এক দৃষ্টে মেয়ের মুখের দিকে তাকায়। কিন্তু এ কি? মেয়ের কপালে রেখা পড়ছে কেন? স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে খুব ভাবছে। এত তো তাকে ভাবতে কখনো দেখা যায়নি। তবে কি ওইগুলো দুশ্চিন্তার রেখা? সাহেব মনে মনে হাসছেন এতটুকু মেয়ের এই নাটুকেপনা ভাব দেখে। এতক্ষণে ঘড়ি চোখ খুলেছে। ফ্যাকাশে হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে তার মুখ। ভয় পেল নাকি ও? কি যেন বলতে চায়। সে উঠে বসল। দোলগোবিন্দবাবু অবাক। এমন তো কখনো হয় না। কিন্তু আজ কি হলো? ভয় পেয়েছে নাকি সে? জিজ্ঞাসা করতে চান মেয়ের মা, কিন্তু কিন্তু স্বামীর কটমট চাহনি দেখে তিনি থেমে গেলেন। সাহেবের যে কড়া হুকুম, কেউ কথা বলা তো দূরে থাক, আঙুল পর্যন্ত নাড়াতে পারবে না মেয়ের উত্তর দেবার আগে। মা বাবার ওপরেই সাহেবটির সন্দেহ সবচেয়ে বেশি। পর্দার আড়ালে তাই লোক মোতায়েন করা আছে তাদের ওপর নজর রাখার জন্য। ঘড়ি অতটুকু মেয়ে হলে কি হবে? সে আবছাভাবে বুঝেছে যে তার অলৌকিক ক্ষমতার পরীক্ষার সঙ্গে জড়ানো আছে তার পরিবারের প্রত্যেকের সততা আর সম্মানের প্রশ্ন। হতাশার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার মুখে। আমাকে ছেড়ে দাও, আমি চাই না বলতে। তার চোখ ফেটে জল আসছে। ঝাপসা চোখে ঘড়ি তাকালো তার মায়ের মুখের দিকে। মায়ের চাউনি আশ্বাসে ভরা। সে বলতে চায়, যা পারিস তুই বল না। মনের বাধা ঠেলে মরিয়া হয়ে ঘড়ি বলে উঠল, 11:20 কথাটা কোনো রকমে বলেই হাঁটুর মধ্যে মুখ গুজে কেঁদে ওঠে ঘড়ি। সে যে সময় ঠিক মতো বলতে পারেনি তা সে জানে। কেন এমন হলো? এমন তো জীবনে কখনো হয়নি। সাহেব নিজের ঘড়ি দেখলেন। 4:16। সকাল হতে আর বেশি দেরি নেই। ধুর, বৃথাই কতদিন সময় নষ্ট হলো। নিষ্পাপ মেয়েটাকে অযথা কতগুলো মিথ্যে কথা বলা শেখাচ্ছে ওরা। মেয়েটার বাপ মায়ের দিকে একটা রূঢ় অবজ্ঞার দৃষ্টি এনে তিনি বেরিয়ে গেলেন বাইরে প্রতীক্ষামান সাংবাদিকদের দিকে। তার কাছে মাফ চাইবার ভাষা খুঁজে পাচ্ছে না সিভিল সার্জন বা জেলা ম্যাজিস্ট্রেট। বোকা বানিয়েছিল বটে পরিবারটা। মা মেয়েকে কোলের মধ্যে টেনে নিলেন। দোলগোবিন্দ বাবুর চেয়ে বোধহয় কেউ বেশি আর অবাক হননি। ঘড়ি একটু শান্ত হলে তিনি ক্রমাগত তাকে প্রশ্ন করতে আরম্ভ করেন। মেয়ের উত্তর থেকে তিনি মোটামুটি ব্যাপারটা বুঝতে পারলেন। সময় জিজ্ঞাসা করলেই ঘড়ি মুহূর্তের জন্য চোখ বুজে ভেবে নিত। তার চোখের সামনে ফুটে উঠত বৈঠকখানার দেওয়ালে সেই ঘড়ির ডায়ালটা। সেইটা দেখেই সে বলতো কটা বেজেছে। একদিনের জন্যেও এইরকম ভাবে বলা তার ভুল হয়নি। ঘড়ির অলৌকিক ক্ষমতায় কোনো ফাঁক ছিল না। সে যে তার মানস চোখে ঘড়ির ডায়ালটা দেখতে পায়, এই কথাটা মা বাবা কারোর কাছে বলতেন না। মেয়েকেও বলতে বারণ করে দিয়েছিলেন। কিন্তু আজ কি হলো? মেয়ে কাঁদতে কাঁদতে তার বাবাকে যা বলল তা হলো কিছুটা এই রকম। প্রথমবার সে দেখেছিল 9:10। তারপর যখন আবার তার ঘুম ভাঙানো হলো তখনও সে দেখল 9:10। এমন তো হতে পারে না। দুবার একই সময় কি করে হয়? তখন সে বুঝে গেল যে সে বলতে পারবে না। তখন ভুল জেনেও আন্দাজে যাতা একটা বলে দিয়েছিল। ঘড়ির কান্না আর থামে না। বাইরে তখন লোকে লোকারণ্য।
ঠাট্টা, বিদ্রূপ, গালাগালির স্রোত বইছে চারদিক থেকে। তাদের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশ পর্দা ঘেরা গাড়িতে করে পরিবারটিকে বাড়ি পৌঁছে দিয়ে এলো। দোল গোবিন্দবাবু প্রথমেই ছুটে গেলেন বাইরের ঘরের দিকে। দেওয়াল ঘড়িটা 9:10 বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হওয়ার তো কথা নয়, এই ঘড়িতে তো 15 দিন পর পর দম দিতে হয়। তিনি যে যাওয়ার আগে নিজের হাতে ঘড়িতে দম দিয়েছিলেন। ঘড়িটা খুলে দেখলেন মাকড়সা জাল বুনেছে তার ভেতরে, তাই তা বন্ধ হয়ে গিয়েছে। একটা খুদে মাকড়সা ঝপ করে লাফ দিয়ে পালিয়ে গেল। শুনছিলেন শ্রী সতীনাথ ভাদুরীর লেখা রহস্য। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।